अदालत के आदेश पर कब्र से निकाला गया शव, पोस्टमार्टम के लिए भेजी गई लाश। हाईकोर्ट के आदेश पर मौत के करीब 2 साल बाद कब्र से शव निकालकर पोस्टमार्टम के लिए भेजने की घटना ने भारत भूटान सीमा के जयगांव में सनसनी फैला दी है। स्थानीय सूत्रों के अनुसार जयगांव के गुवाबाड़ी इलाके के रहने वाले 21 वर्षीय युवक असमद अली जनवरी 2023 में काम की तलाश में भूटान गए थे। वहां वे राजमिस्त्री के सहायक के रूप में मजदूरी करते थे, लेकिन 25 अप्रैल 2023 को उनके परिवार को सूचना मिली कि असमद ने फांसी लगाकर आत्महत्या कर ली है। अगले दिन 26 अप्रैल को उनका शव भूटान से जयगांव लाया गया और गुवाबाड़ी कब्रिस्तान में दफना दिया गया। मां ने जताया हत्या का संदेह। मृतक की मां असीरन बीबी को शुरू से ही संदेह था कि उनके बेटे ने आत्महत्या नहीं की, बल्कि उसकी हत्या की गई है। उन्होंने कई बार प्रशासन से जांच की मांग की, लेकिन कोई सुनवाई नहीं हुई। आखिरकार उन्होंने अदालत का दरवाजा खटखटाया। कोलकाता हाई कोर्ट की जलपाईगुड़ी सर्किट बेंच के जज अरिंदम मजूमदार ने दोबारा जांच का आदेश दिया। इसके बाद पुलिस ने अस्वाभाविक मृत्यु का मामला दर्ज कर जांच शुरू की। केस की फाइल कोर्ट पहुंची, जहां जज ने शव निकालकर पोस्टमार्टम कराने का आदेश दिया। अदालत के निर्देश के अनुसार मंगलवार को पुलिस ने गुवाबाड़ी कब्रिस्तान में पहुंचकर शव निकालने की प्रक्रिया शुरू की एवं लाश निकले जो कि कंकाल की हालत में थे। मृतक की मां ने आरोप लगाया कि भूटान में उनके बेटे की मौत के बाद वहां के ठेकेदार ने आश्वासन दिया था कि पोस्टमार्टम किया गया है और रिपोर्ट जल्द ही परिवार को दी जाएगी, लेकिन 2 साल बीत जाने के बाद भी उन्हें कोई रिपोर्ट नहीं मिली। उन्होंने ठेकेदार की भूमिका पर भी संदेह जताया है। इस घटना के बाद पूरे इलाके में हड़कंप मच गया है। प्रशासन का कहना है कि पोस्टमार्टम रिपोर्ट आने के बाद मौत की असली वजह सामने आएगी और उसी आधार पर जांच को आगे बढ़ाया जाएगा। এটা 2023 সালে এপ্রিল 24 এপ্রিলে মানে ভুটানে তো গেছিল জানুয়ারি মাসে, কিন্তু 24 এপ্রিলে খবর আসলো কি এই যে সুসাইড করছে। আসমদ আলী নাম আমার ভাই, ও নাকি সুসাইড করছে ভুটানে অংদিতে। তখন তার 25 তারিখে লাশ বের করা হলো ভুটান থেকে বাইরে। তখন ঠিকাদার লাশ ওখানে বের করে দিয়ে ও ওখান থেকে গায়েব হয়ে গেছে। আর আমার ভাইয়ের সঙ্গে যে রুমে 3 জন থাকতো ওরা ওখান থেকে গায়েব হয়ে গেছে। তারপরে জয়গা থানাতে তো লাশটা রাখতেও দিতেছিল না। অনেক রিকোয়েস্ট করে লাশটা রাখছি, কি রাত্রিবেলা এখন নিয়ে যাব, ওর মা পাগল হয়ে যাবে, ওই জন্য রাখতে দাও। অনেক রিকোয়েস্ট করার পরে ওখানে রাখছে। সকালে যখন আনা হয়েছে লাশটাকে, তখন ওর বডিতে দেখি অনেক রকমের দাগ, মানে অনেক রকমের ইয়ে হয়ে আছে। আর পুরো চোখ দিয়ে রক্ত, নাক দিয়ে একদম মুখ দিয়ে সব দিয়ে মানে রক্ত বাইর হইতেছে, আর পুরো দাগ দাগ হয়ে আছে, মারের দাগ। তো আমরা ভাবলাম যে আমরা পোস্টমর্টম করাবো। তো পোস্টমর্টম করানোর জন্য আমরা সবাই রাজি হলাম, কিন্তু ঠিকাদার ওর আত্মীয় স্বজন ওগুলা আসছিল। ওরা বললো কি ভুটানে ফরেন্সিক জাজ হয়েছে, তো তোমরা এরকম করো না, 2 দিন তো হয়ে গেছে লাশটা, এরকম করো না, তোমাদেরকে 3 দিনের ভিতরে আমরা রিপোর্ট দিয়ে দিব। তো আজকে 2025 চলছে, 2 বছর হয়ে যাচ্ছে, কিন্তু না ওর মোবাইল দিচ্ছে এখনো, না কোনো ফরেন্সিক রিপোর্ট আসছে। তারপরে আমরা যখন জয়গা থানাতেও কেস নেয় নাই, তখন আমরা হাইকোর্টে গেছি। কোথাও কেস না নেওয়ার পরে হাইকোর্টে গেছি। হাইকোর্ট থেকে আজকে অর্ডার দিছে, এই যে লাশ উঠানো হচ্ছে। এখন আমরা চাই যে ন্যায় সত্য বিচারটা হোক, কি হয়েছে ওর সঙ্গে, ও কিভাবে মারা গেছে, আমরা ওটাই জানতে চাই। যদি নিজে মারা গেছে আমাদের কোনো আপত্তি নেই, আর যদি ওরা যদি 4 জনের মধ্যে কেউ মারছে, ওর শরীর দেখে লাগতেছে না যে ও নিজে মারা গেছে। ফটোগুলো আছে আমাদের কাছে। ঠিকাদারের পুরা সন্দেহ যায়। ও আজ অব্দি কখনো না মার সঙ্গে দেখা করতে আসছে, না পরিবারের সঙ্গে কারোর সঙ্গে দেখা করতে আসছে। আর মেন কোথাও মিথ্যা কথা কেন বললো যে ফরেন্সিক জাজ হয়েছে ভুটানে, কেন বললো? ওর যদি ভিতরে বললাম না থাকে, ঠিকাদার বাড়ি ইলিয়াসনগর, এইখানে পাশে কোনোদিনও দেখা করতে আসে না। ওর মার সাথে দেখা করলো না, ছেলেটা তো 4 মাস কাজ করছো, আর অবধি 1 টাকাও দিল না। আর ছেলেদের যে ছেলেগুলো ওখানে ছিল রুমে, ওদেরকে শিখাই দিছে কি বলবা কি নেশা করে ওইরকম করছে। তো ও তো এখানে মানুষ হলো না, কেউ বলুক তারই বাড়ি যে কখনো দেখছে নাকি ওকে নেশা করে ঘুরতে
কারোর সঙ্গে ঝগড়া করতে, ওর যদি আগে রিপোর্টে যদি নেশাও আসে তাহলে এটা ভাববে যে ওকে নেশা করছে, করাইয়া আগে ওর আদুরা জীবন ফাঁসিতে বার করছে। আমার নাম শাবানা, আমি ওর বোন হই, বড় বোন। রোজারিতে সব সাইকেল লেবারে বাড়ি চলে গেছিল, 4 জনকার ঠিকাদার আসতে দেয় নাই। আমার ছেলে সহকারে, ঠিকাদার সহকারে 5 জন ছিল। আমি এমনি তো প্রতিদিনই কোলাহল হয়, প্রতিদিন আমি আমার ছেলের সঙ্গে কথা কই। তারপরে ঈদ বেড়ে আমার জামাইও ছিল ওইখানে সাইটে, আমার মেয়ের অসুস্থ ছিল, আমার জামাই আসার পরে 20-25 দিন পরে ঈদ টিদ বাইরে গেল। আমার জামাই বললো, মা আমি ওইখানে আবার কাজে যাই, আমার তো পাসপোর্ট ওইখানকার আছে, তা একবার ঠিকাদারের সঙ্গে কথা বলো। তা আমি আমার ছেলেকে ফোন করি, বললাম 1টার সময় দিনে ফোন করলাম। আমার ছেলে খাওয়ার রুম আসার পরে আমি ফোন করলাম, আমার ছেলে ফোন উঠাইলো। আমাকে বললো, মা কেন ফোন করছো? তা আমি বললাম, বাবা কাজে গেছিস? তো কয়, হ্যাঁ কাজে গেছি, কাজে থেকে খাওয়ার আছি, এখন আমি আবার কাজে যাব, কেন ফোন করছিস? তা আমি বলছি যে ফোন জামাই তোমার আবার যাইতে চায় ওইখানে, তা একবার ঠিকাদারের সঙ্গে আলোচনা করিস। ওইখানে ঠিকাদার আমাকে বলছে আমার ছেলে নাকি সুসাইড করছে। আমার ছেলে আমাকেও তো ডাইরেক্ট সরাসরি বলে নাই, আমার বড় দিদির ছেলেকে ফোন করিয়ে রাত 3 না কিচ্ছু ছিল না, সুস্থ, একদম সুস্থ, ভালোভাবে কথা বললো ওই দিনকে, একদম সুস্থ, কোনো সুসাইডের কোনো কিচ্ছু নেই। আর আমার দাবি এখন আমি সুসাইড করতো, তা ওরা কেন এরকম মিথ্যা কথা বললো যে আমাকে পোস্টমর্টম কেন করতে দিল না? যে আমাকে বলছে যে আমি ভুটানে ব্যাপার ছিল যে এখানে 2 বছর আগে যে কাজে গেছিল বুলবুল ঠিকাদারের কাছে ভুটানে ওংদি বাজু টাউনে, ওখানে যাওয়ার পর 3 মাস কাজ করছে। 3 মাস কাজ করার পর আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে এসে আমার যে শালা হয় ও ওখানে ছিল, ঠিক আছে। তারপর আমার বউয়ের অসুবিধা ছিল, আমি বাড়ি চলে যাচ্ছি, ও ওখানে ছিল। থাকার পরে ও হয়তো বাড়ি আসতে চাইছে, বাড়ি আসতে দেয় নাই। আর ওখানকার যে পরিবেশ ছিল, যে ঠিকাদার ছিল, ব্যবহার তেমন একটা ভালো ছিল না, ঠিক আছে, ব্যবহার ছিল না। হয়তো কোনো দুর্ঘটনা ওখানে যে কি ব্যাপার, ও ঠিকাদার যে আছে, ঠিকাদার বলতেছে ওই দুর্ঘটনাটা যে হয়েছে ওটা নাকি বলে ও সুসাইড করছে, কিন্তু আমরা মানতেছি ওটা সুসাইড না। কারণ ওর যে গায়ে চতুর্দিকে একদম মানে আক্রমণ করার মতো মানে মানুষ ওকে হামলা করছে, ওটা সুসাইড না। এই জন্য আমরা ভুটান থেকে যখন নিয়ে আসি, ভুটান থেকে নিয়ে আসার পর ওখানে ঠিকাদার নিজে বলছিল যে আমরা ভুটানে ফরেন্সিক রিপোর্ট করছি, রিপোর্ট আমরা দিব। আর লেট হয়ে গেছিলো, ওই জন্য আমরা দাফন করেছি, ঠিক আছে। দাফন করার পরে এখন আমাদের রিপোর্ট এখনও ফরেন্সিক রিপোর্ট কিছু দেয় নাই। ওই জন্য আমরা হাইকোর্টে গেছি। হাইকোর্ট থেকে হচ্ছে আমাদের দাবি যে এটা সুসাইড না, ঠিক আছে, এটা সুসাইড না। আমাদের দাবি এটাকে তোলা হোক, তদন্ত করা হোক, এটা কি মার্ডার, এটা আমরা সত্যটা জানার জন্য এত কিছু করতেছি। এরপরে কি প্রসিডিউর আছে, কি করবেন? এরপর এটা পিএম এর জন্য ফরেন্সিকে যাবে। কোথায় যাবে? আমরা চাইছি মেডিকেল কলেজ শিলিগুড়ি। আজই যাবে? এটা আজই যাবে। আর রিপোর্ট কতদিনের মধ্যে দেওয়ার কথা রয়েছে? এক্সপেক্টেড 1.5 মাস 2 মাসের মধ্যে আশা করি পেয়ে যাবো। কি আশা করছেন? আশা আমরা এটাই করছি যে সঠিক ইয়েটা বেরিয়ে আসুক। এখনই আমরা আগাম কিছু তো বলতে পারছি না। আইনের প্রতি ভরসা আছে, মেডিকেলের উপরে ভরসা আছে, যেটা আসবে সেটা সঠিকটাই আসবে আশা করি। বলছি স্যার, এই কেসটা কিভাবে কি হলো বা আপনারা অ্যাপিল করলেন কিসের, এটা কি বলুন? কেসটা হচ্ছে অ্যাকচুয়ালি ওনার বাড়ি হচ্ছে জয়গা গোয়া বাড়িতে। উনি লেবার কন্ট্রাক্টর লেবার হিসেবে কাজ করতে যায় ভুটানে এক কন্ট্রাক্টরের সাথে গিয়ে, ওখানে গিয়ে লেবারে কাজ করে। যেদিনকার ঘটনাটা ঘটেছিল সেদিন রাত্রি 8:30 পৌনে 9টা পর্যন্ত তার মায়ের সাথে ভিডিও কলে ওনার কথা হয়েছে। সেই সময় উনি রান্না করছিলেন। তারপর আচমকা রাত্রেবেলা একটা ফোন আসে যে আপনার ছেলে এরকম অসুস্থ হয়ে গেছে, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। তার পরের দিন সকালবেলা ওখান থেকে ফোন আসে আবার যে আপনার ছেলে সুইসাইড করেছে। তারপর ওনাকে বডিটা ইন্ডিয়াতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে থানাতে রাখা হয়েছিল এক রাত্রে, রেখে সঠিক পিএম এনারা চেয়েছিলেন, কিন্তু সমাজের লোক বলছিল যে না ওখান থেকে একটা, এবং কন্ট্রাক্টরও বলেছিলেন যে ওখান থেকে একটা ফরেন্সিক রিপোর্ট আমরা তৈরি হয়েছে, আমরা ওটা আপনাদেরকে দিয়ে দেব, তো আপনাদের আর কোনো কিছু করতে হবে না, আপনারা
আপনাদের যে সৎ কাজ আছে সেটা আপনি সমাজের সাথে করতে পারেন। বাইদি ভাই 1-1.5 মাস চলে যাওয়ার পরে সেই ফরেন্সিক আর ওনার চাওয়া সত্ত্বেও ওনার সাথে কোনো কমিউনিকেট নেই, ওনাদেরকে সে কোনো ইয়ে দেয়ও নি। তারপর ওনাদের মনে হয়েছে যে এই ঘটনা, তখন ওনার মা, ছেলেটির মা আছিলন বিবি, পুলিশ স্টেশন, এসপি অফিস, ডিএম, কালচিনি বিডিও সবাইকে একটা অভিযোগ করেছিলেন। তো সেই অভিযোগের পরে কেসটা একদিন স্টার্ট হয়নি। বিগত 1 বছর ধরে আমরা সেটাকে আমাদের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে পরবর্তী সময়ে কেসটা যখন আমরা করি, তখন রেসপন্স পেল না। তখন আমরা সেটার আমরা সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি আমরা একটা রিট পিটিশন ফাইল করি। দীর্ঘ দিনের আমাদের নানান রকম হিয়ারিং, নানান রকম মধ্যে দিয়ে আমরা কাটিয়ে গত নভেম্বর 2024-এ আমরা বিচারপতি অরিন্দম মুখার্জি আমাদেরকে একটা রায় দেয় যে এটার সঠিক তদন্ত করার জন্য পুলিশকে বলে যে আপনারা সঠিক তদন্ত করে বডিটাকে তুলে নিয়ে প্রপার পিএম করে আপনারা ইনভেস্টিগেশন চালু করুন। সেই সুবাদে জয়গাদ পিএস একটা ইউডি কেস স্টার্ট করে, যার কেস নাম্বার 8/2025। গত 7/3/2025-এ মহামান্য এসিজিএম আলিপুরদুয়ার উনি একটা অর্ডার দেয় যে বডিটাকে তোলা হোক, তুলে সঠিক পিএমের জন্য সেটাকে পাঠানো হোক। নিপীড়িত মা, অসহায় মা, তিনি তার সন্তানের ডেথ সার্টিফিকেট নিতে পারছেন না, মৃত্যুর কারণ জানে না, এবং বিভিন্ন উচ্চ পদাধিকারীদের কাছে যাওয়ার পরেও তার কোনো উপায় বা রাস্তা উনি পাননি। সেই জায়গায় আসেন উনি আমাদের কাছে, এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের একটাই অবজেক্টিভ ছিল, মা তার ছেলের মৃত্যুর কারণ জানে না, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এবং আমরা সেই জায়গাটা করার জন্য হাইকোর্টে আমরা রিট ফাইল করি এবং দীর্ঘ একটা লড়াই চলে স্টেট অ্যাডভোকেটদের সাথে আমাদের। তারপরে আমরা একটা রায় পাই, যেই রায়ের সুবাদে আজকের এই ঘটনা, এবং সেই রায়টাকে বেস করেই বর্তমান যে ওসি আছেন উনি যথেষ্ট এগিয়ে আসেন, আমাদেরকে সাহায্য করেন এবং আমাদের বক্তব্য শোনেন, এবং আলিপুরদুয়ার এসিজিএম থেকে এবং আজকের এই অর্ডারটা উনি এক্সিউমার অর্ডারটা বার করে নিয়ে আসেন, এবং আজকে এটা হচ্ছে। তো এখন এখান থেকে ফরেন্সিক ডিপার্টমেন্ট, পোস্টমর্টম ডিপার্টমেন্ট যাবে, পোস্টমর্টম রিপোর্ট হবে, বাকিটা তারপরে পুলিশ সেই হিসাবে ওনার হাত শক্ত করেছেন। এবার এই রিপোর্টে কিছু বেরোলে আশা করি আগামী দিনেও প্রশাসন এবং আইনি ব্যবস্থা ওনার পাশে থাকবেন, এবং সে যে অপরাধী করে থাকুক, তাকে যে গর্তেই লুকিয়ে থাকুক, সেখান থেকে বার করে আনা হবে। আমার নাম কৌশিক রায়, অ্যাডভোকেট। অমিত বিশ্বাস। অ্যাকচুয়াল এটা আমাদের মহামান্য হাইকোর্ট থেকে অর্ডার হয়েছে, তো এটা আমাদের সমাজকে প্রশাসনিক লেভেল থেকে জানানো হয়েছিল যে এখানে যে কবরটা আছে সেটাকে উঠানো হবে। তো আমরা প্রশাসনিক যে অর্ডার ছিল সেই অর্ডারটাকে ফলো আপ করলাম, এবং সমাজের তরফ থেকে আমরা যথেষ্ট যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে দিয়েছি যে এখান থেকে পরিপূর্ণ যেন বডিটাকে বের করা যায়। আর যা বডি বের হয়েছে সেটা আগামী দিন প্রশাসনিক হিসাবে যা পোস্টমর্টম হোক, ফরেন্সিক হোক, যেটা হওয়ার সেটা যেন প্রশাসনিক দেখে। এবং সমাজের তরফ থেকে আমরা বারবার চাবো এরকম যে কোনো ঘটনা যদি হয় সেই ঘটনাটা পরিপূর্ণভাবে তদন্ত হওয়া উচিত, এবং এর মধ্যে যদি দোষী হয় সেই দোষী ব্যক্তিকে অবশ্যই সাজা হওয়া উচিত। এবং আইনি যে একটা আমাদের সবার মনের মধ্যে যে একটা ভয়, সেই ভয়টা যেন থাকে, এবং আগামী দিন মানুষ যে কোনো কিছু একটা ব্যতিক্রম কাজ করার আগে যেন একবার চিন্তা করে যে প্রশাসন বলে কিছু আছে, এবং ভবিষ্যতে মানুষ এসব কাজ থেকে যেন বিরত থাকে। পরিবারের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন আপনারা সমাজের পক্ষে? আমরা সমাজের পক্ষ থেকে বারংবার ছিলাম। ওনারা এর আগেও আমাদেরকে ইনফরমেশন করেছিল যে যেহেতু এখানে এই ব্যাপারটা নিয়ে একটা কেস দায়ের করা আছে, আমরা সেই হিসাবে আগের থেকেই একটা পরিপূর্ণভাবে যে কবরটা আছে সেই কবরটাকে আলাদা সেপারেট করে রাখার এবং চিহ্নিতকরণ করে রাখার একটা ব্যবস্থা করে রেখেছিলাম, যেন আগামী দিন এরকম যদি পোস্টমর্টম বা আরও অন্যান্য কোনো যদি সরকারি তদন্ত হয় সেক্ষেত্রে যেন সুবিধা হয়, এবং যে পরিবার আছে পীড়িত পরিবার, সেই পরিবারের জন্য অসুবিধা না হয়।